डॉक्टर रूपेश मेहरा, जनरल फिजिशियन। डॉक्टर अवंतिका मेहरा, गायनोकोलॉजिस्ट। হাই, আমি কাজল মেহরা। আমি আমার মা আর বাবার মতো ডাক্তার হতে চাই আর মানুষের হেল্প করতে চাই। কাজল, পুরো জুসটা ফিনিশ করো। শালিনী, এই আমার বন্ধু বিশ্বাস। তোকে এর সঙ্গেই যেতে হবে। আর শোন, যদি কখনো কোনো অসুবিধে হয় আমাকে ফোন করে দিস, ঠিক আছে? বিশ্বাসের কাছে আছে আমার নাম্বার। শোন ভাই, ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমাদের এবার যেতে হবে, যাও। আরে বিশ্বাস, এত তাড়াতাড়ি চলে এলি? হ্যাঁ, এ শালিনী, শালিনী এ লোকেশ। লোকেশ তোমার খেয়াল রাখবে, আর কোনো সমস্যা হলে আমাকে ফোন করবে। এর কাছে আমার নম্বর আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ দাদা, হয়ে যাবে, একদম পাক্কা। তুমি শালিনী? হ্যাঁ ম্যাডাম। বসো বসো। কিছু খাবার টাবার খেয়েছো? আরাম করে বসো। লোকেশ তোমার খেয়াল রাখবে, ঠিক আছে? আমি আসছি লোকেশ, আমি আসছি। হ্যাঁ ম্যাডাম। আমি এটা বলছিলাম যে স্যার, স্যার এইবার আপনি অভিযোগ করার কোনো সুযোগ পাবেন না, আমি নিজে গ্যারান্টি দিচ্ছি স্যার। দেখুন স্যার, আপনিও একটু বোঝার চেষ্টা করুন। তুই আজকেই এসেছিস না? হ্যাঁ। নাম কি তোর? শালিনী। আর তোর? আমি গৌরী। তুই কোথা থেকে এসেছিস? আমি ধুমখেরা থেকে এসেছি। তুইও ঝাড়খণ্ড থেকে? হ্যাঁ। আর তুই? আমি পাংক্রি থেকে আসছি। আরে, পাংক্রি তো আমাদের পাশের গ্রামই। তুই এখানে কাজের জন্য এসেছিস? হ্যাঁ, বাড়ির কাজের জন্য। আমি এক্ষুনি একটা কাজ ছেড়েছি, আর এরা বলেছে আমাকে নতুন ঘরে কাজ দেবে। কেন? নতুন কেন? ওখানে কাজ করা খুব শক্ত ছিল, ওরা খুব মারধর করতো, ছোট ছোট কথাই মারতে থাকতো। ব্যাস, আর ভাল লাগলো না, ঝগড়া করে এখানে ফিরে এলাম। শালিনী চল, তুই কাজ পেয়ে গেছিস, এবার থেকে ওটাই তোর নতুন বাড়ি। হ্যাঁ চল। লোকেশ দা, আমার আগের কাজের টাকাটা? দেখ, তুই তো সবে এলি, একটু রেস্ট নে, আমি ওকে পৌঁছে দিয়ে আসছি। চল। চলে আয়, চলে আয়, চল।
চলে আয় আয় চ এটা দিয়ে চ এইদিকে নমস্কার বাবু, মা বাড়িতে আছে? শালিনী। ঝাড়খণ্ডে 13 বছরের শালিনী, ক্লাস 7 এর স্টুডেন্ট, পড়াশোনায় বেশ ভালো। এমন কি হয়েছিল যাতে এই ভালো মেয়েটিকে নিজের পড়াশোনা আর বাড়ি ছেড়ে দিয়ে কাজের জন্য দিল্লিতে আসতে হয়েছিল? ডাক্তারি থার্মোমিটারে একটি স্বচ্ছ সমান ব্যাসযুক্ত সরু নল থাকে। এর মধ্যে আরেকটা বাল্ব থাকে যার মধ্যে পারদ থাকে। বাল্বের বাইরের নলে পারদের ওঠানামা দেখতে পাওয়া যায়। বাবু, এটা তো মাত্র 3000। এখন শুধু এটুকুই পাবি। এখন সমস্যা চলছে, বোঝার চেষ্টা কর। ঠিক আছে, নমস্কার। আরে শালিনী যে, কি হলো মা? কিছু ভাবলি এই ব্যাপারে? না কাকা, মায়ের সাথে এখনো ওই ব্যাপারে কথাই হয়নি। হ্যাঁ, তো একটু তাড়াতাড়ি কথাবার্তা বলে নে, কেননা সুযোগ সবসময় আসে না। হ্যাঁ কাকা। দিদি দিদি চলো দিদি। চলো। ঠিক আছে প্রদ্যুমান কাকা, আমি আসছি। ঠিক আছে, এসো। আরে শোনো, তাড়াতাড়ি বলো কিন্তু। ঠিক আছে কাকা। রোহিণী, তোমার স্বামী অতটা সুস্থ হবে না। মদ ওর মাথাটা শেষ করে দিয়েছে। আমি কি করব ডাক্তার বাবু? সারাদিন পাগলের মতো গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়। সত্যি কথা বলতে ওর মাথাটা একেবারেই খারাপ হয়ে গেছে। তুমি চাইলে ওকে শহরের কোনো বড় হাসপাতালে নিয়ে যেতে পারো, আর না হলে যেরকম চলছে চলতে দাও। ঠিকভাবে চলো। আরে কি করছো? ছাড়ো এটা। জানি না কবে যে মদ ছাড়বে। সেলাম ভাই, সেলাম সেলাম সেলাম। 20 টাকা। ডাক্তারবাবু বললেন তোর বাবা এরকমই থাকবে। ওর চিকিৎসা করতে গেলে কোনো বড় হাসপাতালে নিয়ে যেতে হবে। কোথা থেকে পাবো এত টাকা? তার উপরে কাজের ওখান থেকেও টাকা কেটে নিয়েছে। কেন? বলছিল কি জানি অসুবিধা আছে। ও কি নিজের পকেট থেকে দিচ্ছে? ওটা তো আর ওর পয়সা নয়। জানি না শালিনী। আর কে ওনার সাথে ঝগড়া করবে? বাবু, সরকারি মজুর হিসেবে তো আমার মায়ের 25 দিনে 5000 টাকা পাওয়ার কথা। দেখ শালিনী, আমি তোর বাবার অবস্থাটা দেখে তোর মাকে সাহায্য করেছি, তাই এই কার্ডটা পেয়েছে। না না, সেই কথা নয় বাবু। যদি আপনি আমাদের টাকা কাটেন তাহলে আমাদের সংসার কেমন করে চলবে? অনেক সমস্যা হবে বাবু। সমস্যা আবার কি? প্রথম থেকেই তোরা প্রয়োজনের থেকে অনেক বেশি টাকা পাচ্ছিস। আর যদি এখানে এসে এইসব প্রশ্ন করিস না, তাহলে কাজ বন্ধ করে দে, করতে হবে না। না না বাবু, এমন করবেন না। অসুবিধে আছে, সেই জন্যই আপনার কাছে এলাম। সমস্যা আমারও আছে, আর এটা তো আমার বাড়ির কাজ নয়, এটা সরকারি কাজ, সরকারি যোজনা।
আর নতুন কাট করতে গেলে না কত লোককে টাকা খাওয়াতে হয় জানিস? সেই জন্য বলছি যা পাচ্ছিস সেটাই নিয়ে নে, তা নাহলে ওটাও আর পাবি না। মা, আমি কাজের জন্য দিল্লি যাব। কি? কোথায়? দিল্লি। সেটা আবার কোথায়? অনেক দূরে মা, আর অনেক বড় শহর। কিন্তু তুই ওখানে গিয়ে করবিটা কি? জানি না মা, কিন্তু প্রদ্যুমন কাকা বলছিল ওখানে অনেক কাজ পাওয়া যাবে মা, আর ওটা দেশের রাজধানী মা। অনেক টাকা পাবো, আমাদের জীবন বদলে যাবে। না মা শালিনী, তুই তো আছিস যে আমার বাচ্চার উপলক্ষ। আমরা যেমন তেমন করে সংসার চালিয়ে নেব। শুধু তুই, পুরবী আর গোপাল মন দিয়ে পড়, আর এখানে থেকে অনেক বড় হবা। এত দূরে গিয়ে যদি কিছু হয়ে যায়। মা, এখানে থেকেও বা কি হবে? বাবার কত খারাপ অবস্থা, আর তুমি রাত দিন খাটাখাটনি করো। যেরকম আছি ভালো আছি, কিন্তু আমার এত সাহস নেই যে তোকে আমি এত দূরে পাঠাতে পারি। আর তাছাড়া এত দূরে গিয়ে তুই কত এমন টাকা কামাবি যে নিজের খরচাও চালাবি, আবার বাড়িতেও টাকা পাঠাবি? না, তুই কোথাও যাবি না শালিনী, আমরা এখানেই থাকবো। জাগি ঘুমিয়ে পড়। শালিনী, আরে দাঁড়া 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 না, কি হলো? কি ভাবলি? না কাকা, মা রাজি হচ্ছে না। দেখ শোনা, তোর মা বেকার বেকার এত ভয় পাচ্ছে, কখনো গ্রামের বাইরে যায়নি তো সেই জন্য। বাইরে কত বড় দুনিয়া আছে সে কি জানে? এই ঠিকাদার আজকে কত পয়সা মারছে, কালকে আরো বেশি মারবে। তারপর কি করবি তোরা? হ্যাঁ, আমি তো বলি বেরিয়ে যায় এখান থেকে তাড়াতাড়ি। এখানে থেকে তোর বাড়ির লোকেদের কিচ্ছু হবে না, ফেঁসে যাবি সারা জীবনের জন্য। তাই বলছি শালিনী, এইরকম সুযোগ ঘরে বসে বসে আর কখনো আসবে না। মায়ের নিষেধ করা সত্ত্বেও শালিনী দিল্লি যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে নিল, আর তাও মাকে কিছু না জানিয়ে। সে পরিবারের লোকগুলোকে আরেকটু ভালো রাখতে চেয়েছিল। আমরা স্কুলের সব ঘরে দেখেছি, ও কোথাও নেই। অনেকক্ষণ ওর জন্য দাঁড়িয়েও ছিলাম মা। আর শম্ভু কাকা বলল দিদিকে গ্রামের বাইরে যেতে দেখেছে। আমি তোমার মেয়েকে গায়ের বাইরে যেতে দেখেছি। কেউ ছিল ওর সাথে? না না, ও একাই ছিল। প্রধানবাবু খুব ভয় করছে, জানি না ওর মাথায় কি ভূত চেপেছে। শহরে গিয়ে টাকা উপার্জন করবে। আমার কথা শোনো, আর কয়েকটা দিন অপেক্ষা করো, ও ঠিক ফিরে আসবে। শহরের এই হইচই যখন দেখবে না, তখন নিজে থেকেই আবার ফিরে আসবে। থানায় গিয়ে একবার সাহায্য চাইবো। চেষ্টা করে দেখতে পারো, কিছু হবে কি হবে না সেটা আমি বলতে পারবো না। তুমি প্রদ্যুম্নের সঙ্গে কেন কথা বলছো না? তুমি বলছিলে না ওই বলেছিল দিল্লি যাওয়ার জন্য? আরে না না, আমি ওকে নিয়ে যাইনি। আর আমি যদি নিয়ে যেতাম তাহলে আমি তোর সামনে কি করে দাঁড়িয়ে থাকতাম? কিন্তু ও তো বারবার বলতো যে আপনি ওকে দিল্লিতে নিয়ে যেতে চাইছেন। হ্যাঁ, আমি বলে তো ছিলাম, কিন্তু ও যাওয়ার জন্য তৈরি ছিল না। বলছিল মা কোনো কথাই শুনছে না। হ্যাঁ, কিন্তু পুলিশের কাছে যাব, আপনি একটু আমার সাথে যাবেন? রোহিণী, এতে পুলিশ কি করবে? আর তাছাড়া তুই তো বলেছিলি না যে শম্ভু কাকা ওকে গ্রামের বাইরে যেতে দেখেছিল তো? হ্যাঁ। দেখ রোহিণী, পুলিশ তোকেই দোষী বলবে, ওরা কিচ্ছু করবে না। এখন আমি কি করব? নিশ্চিন্তে থাক, ও নিয়েই চলে আসবে, না হলে ফোন করবে। শালিনী, আরে তুই এখনো এখানে দাঁড়িয়ে? তাড়াতাড়ি গিয়ে কাজলের টিফিন প্যাক করে দে। হ্যাঁ বৌদি। কাজল, স্কুলের সমস্ত হোমওয়ার্ক হয়েছে? হ্যাঁ বাবা। পুরো কমপ্লিট করেছো? হ্যাঁ। শালিনী, এদিকে আয়। হ্যাঁ বৌদি। আমরা বেরিয়ে গেলে পুরো বাড়িটা পরিষ্কার করে রাখবি।
ঠিক আছে বৌদি। দুপুরে রানী আসবে, ও শুধু রাতের খাবার করে। ওর কাজ হয়ে যাওয়ার পর সব বাসন মেজে রাখবি। হ্যাঁ বৌদি। ওর কাছে চাবি থাকে, তাই সেটা নিয়ে তুই ভাবিস না। ঠিক আছে। অবন্তিকা তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ কাজল, চলো চলো চলো, কাম। বেডরুমটা ভালোভাবে লক করে দিয়েছো তো? হ্যাঁ বাবা, করে দিয়েছি। আর বেডরুম লক করার আগে পরিষ্কারও করিয়ে রেখেছি। হয়েছে? হুম। চলো চলো। এক মিনিট। রাতের খাওয়ার সবজি, আটা, চাল সব ওই ভেতরে থাকে। ওয়ে, হাত দেওয়ার কথা ভাববি না কিন্তু, না হলে তোর অবস্থা খারাপ হয়ে যাবে। তোর জন্য যেটুকু বের করে রাখে তাতেই তুই তোর কাজ সার। দাদা বৌদি খুব রাগী, খুব তাড়াতাড়ি রেগে যায়। শালিনী, তুই যদি এত দেরিতে ঘুম থেকে উঠিস তাহলে টাইমের মধ্যে কোনো কাজ হবে না। একটু চোখটা লেগে গিয়েছিল বৌদি, আমি আমি এক্ষুনি সব কাজ সেরে ফেলছি। হাত ধুয়েছিস তুই? হ্যাঁ বৌদি। আর কাল থেকে ঠিক 5:30টার মধ্যে উঠে পড়বি, ঠিক আছে? ঠিক আছে বৌদি। আর রানী আমাকে বলছিল যে ও যখন দুপুরে এসেছিল তুই তখনও শুয়েছিলি। দুপুরে শুবি না কিন্তু। ঠিক আছে বৌদি, এবার থেকে আমি আর শোবো না। অবন্তিকা, প্রপার্টিটা ভালো, ভালো ইনভেস্টমেন্ট হবে। হ্যাঁ প্রপার্টিটা ভালোই রূপেশ, কিন্তু তাও আমার মনে হয় যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করাটাই ভালো। স্টক মার্কেটের ব্যাপারে কিছু বলতে পারবো না, খুব ফ্ল্যাকচুয়েট করছে, আর ফিউচারেও মার্কেট হাই হবে বলে মনে হচ্ছে না। তো প্রপার্টি মার্কেটে তো আজকাল লোই যাচ্ছে। হ্যাঁ, অ্যাটলিস্ট প্রপার্টিতে ইনভেস্ট করলে অবন্তিকা
কোনো লোকসান হবে না। বাবা বাবা প্লিজ কালকে আমায় কালচার্স অফ ইন্ডিয়ার পিকচার ডাউনলোড করে দিও, আমাকে প্রজেক্ট সাবমিট করতে হবে। কাল সব সময় তোর এই সমস্ত কথা 11th আওয়ারেই মনে পড়ে? না মা, আমি সব ফিনিশ করে ফেলেছিলাম, কিন্তু বাবা সব ভুল ডাউনলোড করেছে ইন্ডিয়ান ফেস্টিভ্যালের। মা দেখ, ফেস্টিভ্যাল আর কালচারের মধ্যে কোনো তফাৎ নেই। দেখতে গেলে কালচারের মধ্যে থেকেই ফেস্টিভ্যাল এসছে, দুটো প্রায় সমানই। শালিনী। হ্যাঁ বৌদি, আসছি। হ্যাঁ বৌদি। শালিনী, তুই বাড়ি থেকে কি আজ কিছু চুরি করেছিস? না দাদা। একবার ঠিক করে ভেবে নে, চুরি করেছিস কি না। না দাদা, আমি কিছু চুরি করিনি। মিথ্যে কথা বলা একদম ভালো নয়। বৌদি, আমি সত্যি কথা বলছি, আমি কিছু নিইনি। দাদা, বৌদি, ওটা তো কাজল দিদি ফেলে রেখে গেছিল, আর আমার খিদে পেয়েছিল, এই জন্য আমি খেয়ে নিয়েছি। কিন্তু যখন তোকে আমি প্রশ্ন করলাম তখন তুই কি বললি? কি বললি? যে আমি চুরি করিনি বলেছিলিস কি না? গান্ধীজি আমাদের বলেছে কোনো সময় মিথ্যে বলতে নেই, তাই না মা? কাজল, তুই তোর ঘরে যা। ওকে মা। দাদা দাদা, আমি সত্যি কথা বলছি, আর কখনো করব না। বৌদি, সত্যি বলছি দাদা, আমি আর কখনো করব না। বৌদি, আমি সত্যি বলছি, আর কখনো করব না, আর করব না, কখনো করব না। এই লোকগুলো না, মাইন্ডসেটটাই এইরকম, এরা কিছুতেই বদলাবে না। চুরি করা, মিথ্যে কথা বলা এদের রক্তে মিশে রয়েছে। কিন্তু রূপেশ, এদের পাল্টানোর জন্য কিছু একটা করা উচিত। আই থিঙ্ক এদের এডুকেশন সিস্টেমটা বদলানো উচিত, যাতে লাইফে ভ্যালুসগুলো শেখে। ইউ আর রাইট। আমরা যা কিছু আপনাদের দেখালাম তার মধ্যে এতটুকু এক্সাজারেশন বা আতিশয্য নেই। না আমরা আপনাদের কিছু বাড়িয়ে দেখিয়েছি, আর না এটা কোনো কাল্পনিক গল্প। আমাদের মধ্যে অনেকেরই হয়তো খুব রাগ হবে, মনে হবে একজন মানুষ আরেকটি মানুষের প্রতি এত ঘৃণ্য আর অমানবিক ব্যবহার করতে পারে। কিন্তু আমাদের দেশের বড় বড় শহরে, বড় বড় বহুতলে এরকম বহু মানুষ রয়েছেন। তারা শিক্ষিত তো বটেই, তাদের বাচ্চারাও বড় বড় স্কুলে পড়াশোনা করছে, যেখানে তাদের ভারতীয় মূল্যবোধের সঙ্গে গ্লোবাল ভিশনের শিক্ষা দেওয়া হচ্ছে। কিন্তু এই হলো তাদের আসল চেহারা, যা একটি 13 বছরের মেয়ে দেখলো যখন সে বড় শহরে এলো তার পরিবারের সমস্যা মেটানোর জন্য। অবন্তিকা, এগুলো কি? কি হয়েছে রূপেশ? হোয়াট ইজ দিস? আমি এরকম শার্ট পরে কনফারেন্সে যাব কি? শালিনী, জামা কাপড় ইস্ত্রি করে কি করে জানিস তুই? এটা ইস্ত্রি করেছিস তুই? ঠিকই তো আছে বৌদি। আয় আমার সাথে, আয় আয় আমার সাথে। শালিনী, আয়, আজ আমি তোকে শিখিয়ে দিচ্ছি ইস্ত্রি কি করে করে। না বৌদি, আমি করে নেব। আয় ভেতরে, আয়, আমি তোকে আজ শেখাবো। না বৌদি, বলছি বৌদি আমি করে নেব। না বৌদি, বৌদি না, আমি করে নেব। না, আমি করে নেব বৌদি, আমি করে নেব। বৌদি, বৌদি আমি করে নেব। বৌদি, বৌদি, বাড়ি থেকে এসেছি 6 মাস হয়ে গেল, 1 সপ্তাহ ছুটি পাওয়া যাবে? না,
পরে। বাড়ির লোকেদের সাথে অনেকদিন দেখা হয়নি, শুধু এক সপ্তাহ পরেই চলে আসবো। একবার বললাম না, না পরে। আর 1 সপ্তাহ পরে আমরা আউট অফ ইন্ডিয়া যাচ্ছি, ফিরে আসি তারপর চলে যাস। দেখ তুই আরেকবার জিজ্ঞেস করে দেখ, ওরা বাইরে যাচ্ছে তাহলে তোকেও তো ছুটি দিয়ে দিতে পারে। 2 বার জিজ্ঞেস করেছি দিদি। আরে তাতে কি হয়েছে, আরেকবার জিজ্ঞেস করে দেখ। কিন্তু টাকার কি করি দিদি? কাজ শুরু করার সময় তোর সাথে কি কথা হয়েছিল টাকা পয়সার? আমি তো কোনো কথা বলিনি, ওই নিয়ে তো লোকেশ দাদাই কথা বলেছিল ওদের সাথে। ওরা কি তোকে টাকা পয়সা দেয় না? না, যবে থেকে এখানে এসেছি আমার তো ওনার সাথে দেখাই হয় না। তুই একটা কাজ কর, তুই বৌদির সাথে আবার কথা বল, সোজাসুজি বল যে আমার ছুটি চাই আর পয়সাও চাই। এইটুকু নাটক তো তোকে করতেই হবে, আর নাটক যদি না করিস তাহলে ওরা তো সব টাকা মেরে দেবে। এই জন্যই তো আমি এই ঘরে সারা দিনের কাজ করি না। শালিনী এবার থামা, অনেক হয়েছে তোর নাটক। কিন্তু বৌদি আমাকে বাড়িতে টাকা পাঠাতে হবে, দরকার আছে। তা তুই আমাদের কাছ থেকে কেন টাকা চাইছিস? তুই যে এজেন্সি থেকে এসছিস আমি তাদের সাথে কন্ট্যাক্ট করেছিলাম, প্রতি মাসে তাদেরকে আমি টাকা পাঠাই, বুঝেছিস? বৌদি দাদা, আমি দিব্যি কেটে বলছি 1 সপ্তাহ পরেই চলে আসবো। শালিনী তোর কি মনে হয় আমরা তো ওদের মতো মানুষদের চিনি না? তুই 1 সপ্তাহ বলে যাবি কিন্তু 1 মাসেও ফিরবি না। আমি এজেন্সিকে পুরো 1 বছরের কমিশন দিয়ে দিয়েছি, এই জন্য এই নাটক করা এখন বন্ধ কর। আর এসব করে না আমাদের শোষণ করার কথা একেবারে ভাববি না। আমার অনেকগুলো পেশেন্ট পুলিশে আছে, যদি বাড়াবাড়ি করিস না তাহলে পুলিশ ডাকবো, বুঝেছিস? ডাকবো পুলিশ। এই নাটক করা এখন বন্ধ কর। আর এসব করে না আমাদের শোষণ করার কথা একেবারে ভাববি না। আমার অনেকগুলো পেশেন্ট পুলিশে আছে, যদি বাড়াবাড়ি করিস না তাহলে পুলিশ ডাকবো, বুঝেছিস? ডাকবো পুলিশ। আর মুখ খুলবি না, যা এখান থেকে। অবন্তিকা, সবকিছু ভালোভাবে লক করে রেখো। এই মেয়েটার না টাকার লোভ লেগে গেছে, আমাদের অবর্তমানে চুরি না করে। এ আবার নতুন এক টেনশন। দিস ইজ রিয়েলি টু মাচ। ও মাই গড, স্টক মার্কেট আরো 215 পয়েন্ট নিচে পড়ে গেল। টেলিং ইউ অবন্তিকা, বিরাট বড় একটা রিসেশন আসতে চলেছে। এবার এর এক্সকিউজ দিয়ে ইউরোপ ট্যুর ক্যান্সেল করে দিও না জানো। টেল ইউ। শালিনী, শালিনী, আরে কি তোর এখনো এটা শেষ হয়নি? এখনো তো কাজলের প্যাকিং বাকি আছে। চল তাড়াতাড়ি গিয়ে ওর ব্যাগ প্যাক কর। আর যদি তোর জন্য আজ আমাদের ফ্লাইট মিস হয় না তাহলে দেখিস কি করি। হ্যাঁ বৌদি। অবন্তিকা, তাড়াতাড়ি করো, ক্যাব চলে এসছে। আসছি আসছি, হয়ে গেছে হয়ে গেছে, চলো হয়ে গেছে, আসছি। শালিনী, কোনো চালাকি করবি না। আটার কৌটো বের করে রেখেছি, কিচ্ছু চুরি করবি না, নাহলে সিসিটিভিতে ধরা পড়ে যাবি, তখন মজা বুঝবি। হ্যাঁ বৌদি। সবকিছু ভালোভাবে লক করে দিয়েছো তো? হ্যাঁ বাবা, সবকিছু লক করেছি, বারবার এক কথা বলো না তো।
দিদি খুব খিদে পেয়েছে দিদি। কেন তুই খাবার খাসনি? দাদা বৌদি খাবার কিচ্ছু রেখে যায়নি। আমি 3 দিন ধরে তোমার অপেক্ষা করছি দিদি। এখন তো আমি ছুটিতে আছি, ওরা বাইরে গেছে, কেন আমি কাজে আসবো বল? দিদি আমি বাড়ি যাব দিদি, অনেক দিন ধরে ঠিকঠাক কিছু খাইনি, আর ওনারা সব ঘর বন্ধ করে রেখে দিয়েছে দিদি। আমায় সাহায্য করো দিদি। কেন ওরা তোকে বাড়ি যেতে দেয়নি নাকি? না দিদি, বাড়িতেও যেতে দেয়নি, আর কিছু খাবারও রেখে যায়নি, আর আর বলেছে যদি আমি ঘর থেকে কিছু নিই তাহলে ক্যামেরায় দেখে নেবে দিদি। সাহায্য করো দিদি। কেন ওরা তোকে বাড়ি যেতে দেয়নি নাকি? না দিদি, বাড়িতেও যেতে দেয়নি, আর কিছু খাবারও রেখে যায়নি, আর আর বলেছে যদি আমি ঘর থেকে কিছু নিই তাহলে ক্যামেরায় দেখে নেবে দিদি। স্যার তালা খুব জবরদস্ত মনে হচ্ছে, খোলা যাচ্ছে না। স্যার বাচ্চাটাও ভেতর থেকে খুলতে পারছে না, ওকে বোধহয় ব্যালকনি থেকে নামাতে হবে। মামনি, ভয় পেও না, আমরা তোমাকে নিয়ে যেতে এসেছি। দাঁড়াও। আস্তে আস্তে, ভয় পেও না। আস্তে, এই তো হয়ে গেছে। আস্তে আস্তে, ভেরি গুড। চলে এসো। দিদি চুপ চুপ কর, চুপ কর, আমরা তো সবাই আছি, কাঁদিস না পাগলি। এই তো সবাই রয়েছি, কাঁদছিস কেন? আমি তো জানতামই না স্যার যে মেয়েটাকে ঘরের মধ্যে বন্ধ করে রেখে গেছে। আমি তো ভাবতেই পারিনি স্যার যে ডাক্তারবাবু আর তার মিসেস একটা মেয়েকে এইভাবে বন্ধ করে যেতে পারেন। ওরা কারোর সাথে বেশি কথা বলতো না। হ্যাঁ, কিন্তু এটা জানি যে 4-5 মাসের মধ্যেই ওদের কাজের লোক পাল্টে যেত। হ্যাঁ কবিতা, কিন্তু এই মেয়েটাকে আমরা কোনোদিন বাইরে দেখিনি। আপনাদের কাছে ডাক্তারবাবুর মোবাইল নাম্বার আছে? না, ওনার নাম্বার তো আমাদের কাছে নেই। আপনি সোসাইটির অফিস থেকে নিশ্চয়ই পেয়ে যাবেন। হ্যাঁ সত্যি, আর আমি তো শুনেছি ওরা ছুটি কাটানোর জন্য বাইরে গেছে। হ্যাঁ। শালিনী, ঝাড়খণ্ডে তোমার বাড়ির আশেপাশে কারোর বাড়িতে কোনো ফোন আছে? না বাবু। ঠিক আছে, তুমি তোমার স্কুলের নামটা বলো, তোমার বাবা মায়ের খোঁজ আমরা করে নেব। স্যার ডক্টর রূপেশ হলো আমার ভাই, ইউরোপ গেছে, তাই ওর মোবাইলটা আমার কাছে আছে। পরশুর মধ্যে ফিরে আসবে। ইন্ডিয়া ফিরে এসে সবার আগে ওনাকে এই পুলিশ স্টেশনে রিপোর্ট করতে হবে, বুঝেছেন আপনি? হ্যাঁ স্যার, আমি বলে দেবো ওকে। শালিনী বাবা, শুরু থেকে বলো কি হয়েছিল তোমার সাথে, তুমি এখানে এলে কি করে? হ্যাঁ মা, ওরা তোমার সাথে যাই করুক না কেন তার শাস্তি ওরা পাবেই। তোমার মাকেও আমরা খবর দিয়েছি, উনি 2-1 দিনের মধ্যে এসে যাবেন। আপনি আমাদের সাথে এরকম করতে পারেন না। উই আর রেসপেক্টেড সিটিজেন। এটা কোনো পদ্ধতি নয়। ডক্টর রূপেশ, আপনি এবং আপনার স্ত্রী 4 দিন আগে ইন্ডিয়া ফিরেছেন, কিন্তু পুলিশ স্টেশনে এসে রিপোর্ট করার বদলে চোরেদের মতো আপনারা পালিয়ে বেড়াচ্ছেন। তাই এখন এসব ন্যাকামি থামান। স্যার ওই মেয়েটা মিথ্যে কথা বলছে।
স্যার আপনার মনে হয় আমাদের মতো মানুষ এরকম করতে পারে? ওই মেয়েটা আমাদের থেকে টাকা হাতাতে চায়, তাই আমাদের ব্ল্যাকমেল করছে, তাই আমাদের নামে এই সমস্ত অভিযোগ করছে। বলো। আর ইউরোপ যাওয়ার আগে আমরা ওর জন্য অনেক খাবার দাবার রেখে গিয়েছিলাম, টাকাও দিয়েছিলাম। ওর এখন আরো টাকার দরকার, তাই ও নাটক করছে, ব্ল্যাকমেল করছে। মা, আমি কাল থেকে স্কুলে যাব। ঠিক আছে মা। আর কখনো এরকম করবি না। জানিস, যবে থেকে তুই গেছিস আমি সারাক্ষণ এই চিন্তাতেই ছিলাম, কি জানি কি অবস্থায় আছিস। কোথাও যাবি না শালিনী? মাকে ছেড়ে কোথাও যাবি না? শালিনী এখন নিজের গ্রামে ফিরে এসেছে আর স্কুলে পড়ছে। একটি ওয়েলফেয়ার কমিটি তাকে নিজের গ্রামে তার পুরনো জীবনে ফিরে আসতে সাহায্য করেছে। গ্রামে এসে তার গৌরীর সঙ্গে দেখা হয়, যার সঙ্গে তার দিল্লির সেই এজেন্সিতে দেখা হয়েছিল যারা তাকে কাজ পাইয়ে দিয়েছিল। গৌরীকেও একটা বেসরকারি সংস্থা অর্থাৎ এনজিও এভাবেই বাঁচিয়েছিল যখন সে তার মালিকের অমানবিক ব্যবহারে অতিষ্ঠ হয়ে সেখান থেকে পালিয়ে এসেছিল। শালিনীকে গৌরী জানিয়েছিল যে ওই ডাক্তার দম্পতির কাছে সেই আগে কাজ করত, আর তার কাজ ছাড়ার পর শালিনীকে ওখানে পাঠানো হয়। ডক্টর রূপেশ আর তার স্ত্রী ডক্টর অবন্তিকাকে হেফাজতে নেওয়ার 2 মাস পরেই জামিন দিয়ে দেওয়া হয়। প্লেসমেন্ট এজেন্সিতে তালা ঝোলানো ছিল আর তার মালিক অম্বিকা আর লোকেশ চৌহান দুজনেই ফেরার ছিল। প্রদ্যুমন, যে কিনা হিউম্যান ট্রাফিকিং এর মাধ্যমে শালিনীকে দিল্লি পাঠানোর জন্য দায়ী, সেও গ্রামের পুলিশের হাত থেকে বেঁচে এখন ফেরার। ডক্টর রূপেশ আর ডক্টর অবন্তিকাকে শালিনীর বকেয়া বেতন আর যে যন্ত্রণা আর অত্যাচার সে সহ্য করেছে তার ক্ষতিপূরণ বাবদ উপযুক্ত মূল্য ফিক্সড ডিপোজিট হিসেবে জমা করতে বলা হয়েছে। ডাক্তার দম্পতি এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছে এবং কেস এখনো চলছে। প্রশাসন কর্তৃক হিউম্যান ট্রাফিকিং এর পীড়িতদের দেওয়া ক্ষতিপূরণের জন্য শালিনী এখনো পর্যন্ত অপেক্ষা করছে। সেটা পাক বা না পাক, কিন্তু সে খুশি যে সে তার জীবন ফিরে পেয়েছে। আসল বিষয়টা হলো যে দারিদ্র্য, অসহায়তা আর সরকারি কল্যাণ যোজনায় প্রাপ্ত অনুদানগুলির ক্ষেত্রে যে দুর্নীতি হয় তাতে এরা বাধ্য হয় নিজের বাড়ি ছাড়তে। বড় শহরে একটু ভালো জীবনযাপনের স্বপ্ন নিয়ে আসে আর হয়ে যায় নির্যাতনের শিকার। শহরবাসীরা বলে থাকেন যে বাইরের লোক আসার কারণে শহরের সমস্যা বেড়ে চলেছে, আর অন্যদিকে গ্রামে দেশে হওয়া উন্নতির ছায়া পর্যন্ত পৌঁছয় না। আমরা অভিযোগ করি যে শহরে ক্রাইম বেড়ে চলেছে। আমরা তর্কে ব্যস্ত থাকি যে এই বেড়ে যাওয়া ক্রাইম রেটের কারণ কি। টাকার মূল্য পড়ে যাচ্ছে, দেশের অর্থ ব্যবস্থা দিন দিন নিম্নমুখী হচ্ছে। বড় বড় অর্থনীতিবিদরা নিজেদের রাজনৈতিক সাফাই দিতেই ব্যস্ত থাকছেন, কিন্তু তাদের দৃষ্টি শুধুমাত্র শহর কেন্দ্রিক, ঠিক যেরকম আমাদের উন্নতির কার্যক্রম। কিন্তু আমাদের গ্রামের উন্নয়নের প্রতি নজর দিতে কেউ রাজি নয়। ভারতের উন্নত এলাকা অর্থাৎ বড় শহরগুলি যারা নিজেদেরকে এই আর্থিক মন্দার শিকার ভাবছেন, তাদের উচিত আর্থিক অন্ধকারে ডুবে থাকা এই অচেনা ভারতবর্ষকেও নিজেদের উন্নয়নমূলক কার্যপ্রণালীতে সামিল করা। সেই ভারত না জানি কবে থেকে আর্থিক অন্ধকারে ডুবে রয়েছে, আর এরকম অমানবিক অত্যাচারের না জানি কবে থেকে শিকার হয়ে আসছে। সেই ভারতের জন্য কি কোনো জায়গা আছে ইন্ডিয়া ইনকর্পোরেটেডে? আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দাস্তাকে আরো একটা নতুন কেস নিয়ে।